প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমি শুরু করতে যাচ্ছি আমাদের বাংলা সাহিত্যের মধ্যযুগ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ শেষ করেছি, সে দুটি আমার এই চ্যানেলের প্লে লিস্টে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে মধ্যযুগ শুরু করব। মধ্যযুগ দেখেন, মধ্যযুগটা শুরু হয়েছিল, বাংলা সাহিত্যের মধ্যযুগ শুরু হয়েছিল 1200 সালে, আর এই মধ্যযুগ শেষ হয়েছে 1800 সালে। বাংলা সাহিত্যের মধ্যযুগ শুরু হয়েছে 1200 সালে, শেষ হয়েছে 1800 সালে। মধ্যযুগের কাব্য 4টি ধারায় প্রবাহিত হয়েছে। মধ্যযুগের কাব্য 4টি ধারায়, কয়টি ধারায়? 4টি। মধ্যযুগের বাংলা সাহিত্য 4টি ধারায় প্রবাহিত হয়েছে। মধ্যযুগের কাব্য 4টি ধারায় প্রবাহিত হয়েছে। মধ্যযুগের কাব্যধারা 4টি ধারায় প্রবাহিত হয়েছে। নাম্বার 1 হচ্ছে মঙ্গল কাব্য। নাম্বার 1 মঙ্গল কাব্য। 2 নম্বরে হচ্ছে অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্য। 3 নম্বরে হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান। রোমান্টিক প্রণয়োপাখ্যান। 4 নম্বরে হচ্ছে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী। তাহলে মধ্যযুগের সাহিত্য কিন্তু একটু বলে নেই, সেটা হচ্ছে আমাদের মধ্যযুগের সাহিত্য কিন্তু কাব্যিক ভাষায় রচিত হয়েছে, পদ্য ভাষায় রচিত হয়েছে, গদ্য ভাষায় কিন্তু রচিত হয়নি। প্রাচীনকাল থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত যত সাহিত্য রচনা হয়েছে, সমস্ত সাহিত্য কিন্তু আপনার এই কাব্যিক ভাষায় বা পদ্যে রচিত হয়েছে। আর কিছু সাহিত্য আছে যেগুলো ফরাসি, আরবি, এই সমস্ত ভাষা থেকে অনুবাদ করা হয়েছে, মধ্যযুগে অনুবাদ করেছেন। সেই সমস্ত বিষয় আমরা পরে আসব। এই যে দেখতেই পাচ্ছেন 2 নম্বরে অনুবাদ সাহিত্য, এখানে আমরা আসব। ওকে, এখন এটা হচ্ছে মধ্যযুগের কাব্য ধারাটা। মধ্যযুগের কাব্যের ধারাটি 4টি ধারায় প্রবাহিত হয়েছিল, সেটা হচ্ছে মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান, বৈষ্ণব পদাবলী। এখন মধ্যযুগে বাংলা সাহিত্যের শাখা প্রশাখাগুলো কি? মধ্যযুগের বাংলা সাহিত্যের মধ্যযুগের বাংলা সাহিত্যের শাখা প্রশাখা। মধ্যযুগের বাংলা সাহিত্যের শাখা প্রশাখাগুলো কি কি, সেগুলো যদি আগে বলে দিই তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তারপরে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। মধ্যযুগের বাংলা সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে প্রথমত শ্রীকৃষ্ণ কীর্তন।
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। খ নম্বরে হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য। গতে হচ্ছে অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্য। ঘ হচ্ছে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী। এরপর হচ্ছে ও নম্বরে হচ্ছে জীবনী সাহিত্য। মধ্যযুগে বাংলা সাহিত্যের শাখা প্রশাখাগুলো হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য। মধ্যযুগে বাংলা সাহিত্যের যে শাখা প্রশাখা সেগুলো হচ্ছে এগুলি। চ নম্বরে হচ্ছে নাথ সাহিত্য। চ নম্বরে নাথ সাহিত্য। ছ তে আছে মর্সিয়া সাহিত্য। মর্সিয়া সাহিত্য। জ নম্বরে হচ্ছে দোভাষী পুঁথি। দোভাষী পুঁথি। দোভাষী পুঁথি। ঝতে হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান। রোমান্টিক প্রণয়োপাখ্যান। রোমান্টিক প্রণয়োপাখ্যান। হচ্ছে লোক সাহিত্য। লোক সাহিত্য। এই হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগের শাখা প্রশাখা গুলো। আবার বলি দেখেন, নাম্বার 1 হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, 2 মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য, নাথ সাহিত্য, মর্সিয়া সাহিত্য, দোভাষী পুঁথি, রোমান্টিক প্রণয়োপাখ্যান, লোক সাহিত্য। এবার এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই বিস্তারিত আলোচনা করার পূর্বে এই যে মধ্যযুগের যে সালটা শুরু হয়েছিল 1200 সালে, শেষ হয়েছে 1800 সালে। এই 1200 সাল থেকে 1350 সাল পর্যন্ত একটা অন্ধকার যুগ ছিল, আপনারা সেটা জানেন। এইখানে তেমন গুরুত্বপূর্ণ কোনো সাহিত্য রচনা করা হয়নি, এই জন্য এটাকে অন্ধকার যুগ বলা হয়। আর এই গুরুত্বপূর্ণ সাহিত্য রচনা হওয়ার পেছনে কারণ আছে। কারণটা হচ্ছে 1204 সালে জানেন যে বাংলায় মুসলমান শাসন শুরু হয়েছে। মুসলমান শাসনের পরে সেখানে তাদের রাজ্যের অনেক কার্যকলাপ হয়েছে এবং সেখানে যারা একমাত্র রাজাদের যারা সভাকবি ছিলেন তারাই একমাত্র রচনা করতে পারছে, বাইরের ব্যক্তিগতভাবে কোনো মানুষ তেমন সাহিত্য রচনা করতে পারেনি। যাই হোক, তারপরে এখন আমরা একটু এই 1200 থেকে 1350 সালের যে অন্ধকার যুগ সেটা নিয়ে একটু কথা বলি। 1200 থেকে 1350 এই 150 বছর এখানে যেসব সাহিত্য রচনা করা হয়েছে, তাহলে প্রথমেই একটি সাহিত্যের কথা বলতে হয়, সেটা হচ্ছে শূন্য পুরাণ। শূন্য পুরাণ
এই শূন্য পুরাণটা এটি রচিত হয়েছে রামাই পণ্ডিতের দ্বারা। এটি রচনা করছেন কে? রামাই পণ্ডিত। শূন্য পুরাণ রামাই পণ্ডিত রচনা করছেন। ধর্ম পূজার শাস্ত্র গ্রন্থ গাথা জাতীয় একটি এই রচনা শূন্য পুরাণ। এটি গদ্য পদ্যে মিশ্রিত একটি কাব্য। গদ্য পদ্যে মিশ্রিত, গদ্য পদ্যে মিশ্রিত একটি চম্পু কাব্য। এটি গদ্য পদ্যে রচিত একটি চম্পু কাব্য। চম্পু কাব্য অর্থ হচ্ছে যে সমস্ত কাব্য বা যে সমস্ত সাহিত্য গদ্য এবং পদ্যে দুইটার সংমিশ্রণে রচিত হয় তাকেই বলা হয় চম্পু কাব্য। এটা কিন্তু বিশেষ রিটেন পরীক্ষায় আসে, চম্পু কাব্য কাকে বলে। কয়েকটি চম্পু কাব্যের উদাহরণ দেন। তার মধ্যে এই শূন্য পুরাণ একটি, যেটা গদ্য এবং পদ্যে লিখিত হয়েছে, এই জন্য এটাকে চম্পু কাব্য বলা হয়। এই শূন্য পুরাণ কাব্যের একটি বিখ্যাত কবিতা আছে, সেই কবিতাটার নাম হচ্ছে নিরঞ্জনের রুষ্মা। নিরঞ্জনের রুষ্মা। নিরঞ্জনের রুষ্মা শূন্য পুরাণ কাব্যের একটি বিখ্যাত কবিতা। এই কবিতাটি ত্রয়োদশ শতকের শেষের দিকে রচিত হয়। ত্রয়োদশ শতকের শেষের দিকে রচিত হয়। ত্রয়োদশ শতকের শেষের দিকে। ত্রয়োদশ শতক এগুলা কি চতুর্দশ, সপ্তম, অষ্টম, নবম, একাদশ, এগুলা কি আপনারা বোঝেন নাকি জানি না, তাও একটু বলে দিই আমি। সেটা হচ্ছে, দেখেন, শতক এই যে লেখা আছে ত্রয়োদশ, ত্রয় মানে হচ্ছে 13 শতক। 13 শতকটা যদি কত থেকে শুরু হয় দেখেন, 1200 সাল পর্যন্ত এটাকে বলা হবে 12 শতক। আর 1200 এরপর 1201 থেকে যখন সাল শুরু হয়, যে কোনো সাল যখন 1201 থেকে শুরু হয়, তারপরে যদি বলি আমি সপ্তম শতক, সেটা হচ্ছে 601 থেকে শুরু। যদি বলি যে নবম শতক, সেটা 801 থেকে শুরু। এই 801 থেকে শুরু করে একদম 900 পর্যন্ত, এটার নাম কিন্তু নবম শতক। 601 থেকে 700 পর্যন্ত শুরু করে এটাকে বলা হয় কিন্তু সপ্তম শতক। এইগুলো হচ্ছে এইগুলোকে শতক বলা হয়। অর্থাৎ আবার 13 শতক আপনারা ভেবে নিন না যে 13 শতক মনে হয় 1300 সালের পর, না, 13 শতক 1300 সালের পর না। 13 শতক হচ্ছে 1201 থেকে শুরু করে 1300 সাল পর্যন্ত, এটাকে বলা হয় ত্রয়োদশ। এরকম প্রত্যেকটা সালই এরকমের শুরু হয়, এরকম শুরু হয়ে শেষ পর্যন্ত এটাকে বলা হয় যে 1201 থেকে শুরু করে 1300, এটাকে বলা হবে 13 শতক। ওকে, তাহলে শূন্য পুরাণ কাব্যটি রচনা করছে রামাই পণ্ডিত। শূন্য পুরাণ রচনা করছে রামাই পণ্ডিত। শূন্য পুরাণ রচনা করেছে রামাই পণ্ডিত। আর শূন্য পুরাণ কাব্যেরই একটি কবিতার নাম, বিখ্যাত একটি কবিতার নাম নিরঞ্জনের রুষ্মা। যদি প্রশ্ন করে, পরীক্ষায় প্রশ্ন করে, নিরঞ্জনের রুষ্মা কার রচিত, কার রচনা, নিরঞ্জনের রুষ্মা কার রচনা, এটা হচ্ছে আপনার নিরঞ্জনের রুষ্মা কার রচনা? রামাই পণ্ডিত। নিরঞ্জনের রুষ্মা কি লিখছে? রামাই পণ্ডিত লিখছে। এর লেখকের নাম হচ্ছে রামাই পণ্ডিত। ইনি এই শূন্য পুরাণ রচনা করছে। রামাই পণ্ডিত শূন্য পুরাণ রচনা করেছে। এখন এই শূন্য পুরাণ কি জাতীয় কাব্য? শূন্য পুরাণ চম্পু কাব্য। চম্পু কাব্য কেন? কারণ এই কাব্যটি গদ্য এবং পদ্যের সংমিশ্রণে তারপরে রচিত হয়েছে। আর গদ্য পদ্যের সংমিশ্রণে রচিত হলেই তাকে বলা হবে চম্পু কাব্য। ওকে, তাহলে
এরপর আসি আরেকটা কাব্য, সেটা হচ্ছে শেখ শুভদয়া। শেখ শুভদয়া শেখ শুভদয়াটা রচনা করছে আপনার হলাউদ মিশ্র। শেখ শুভদয়া রচনা করেছে হলাউদ মিশ্র। এই হলাউদ মিশ্র কিন্তু এই শেখ শুভদয়াটি রচনা করছে। মনে রাখবেন, শূন্য পুরাণ এবং নিরঞ্জন রেশমা এই দুটি রচনা করছে কিন্তু আপনার রামাই পণ্ডিত, আর শেখ শুভদয়া আর এটা রচনা করছে হলাউদ মিশ্র। শেখ শুভদয়া রচনা করছে হলাউদ মিশ্র। এটি কিন্তু সংস্কৃত গদ্য পদ্যে রচিত চম্পু কাব্য। গদ্যে পদ্যে এখন লিখবো না, শুধু লিখবো চম্পু কাব্য। কেন? কারণ গদ্য পদ্যে মিলে কি হয় সেটা একটু আগেই বলেছি, এখন জাস্ট শুধু আপনারা চম্পু কাব্য লিখলেই বুঝবেন। ওকে, তাহলে শেখ শুভদয়া এ রচনা করছেন হলাউদ মিশ্র। শেখ শুভদয়া কাব্যটি রচনা করেছেন হলাউদ মিশ্র। তাহলে শেখ শুভদয়া কি নিয়ে রচনা করা হয়েছে? শেখ শুভদয়াটা রাজা লক্ষণ সেন ও জালালউদ্দিন তাবরেজির শেখ শুভদয়াটা রচনা করেছে কি নিয়ে? রাজা লক্ষণ সেন ও জালালউদ্দিন তাবরেজির অলৌকিক কাহিনী বর্ণনা করে। অলৌকিক কাহিনী নিয়ে, এদের অলৌকিক কাহিনী নিয়ে এই শেখ শুভদয়াটি রচনা করা হয়েছে। এই হচ্ছে মূলত দুইটা গেল, সেটা হচ্ছে শূন্য পুরাণ রামাই পণ্ডিত লিখেছেন, নিরঞ্জন রেশমা রামাই পণ্ডিত লিখেছেন, শেখ শুভদয়া লিখছে হলাউদ মিশ্র। এই হলাউদ মিশ্র এই শেখ শুভদয়াটি রচনা করছে। এই দুইটাই কিন্তু, বা তিনটা বলেন, এই তিনটাই কিন্তু চম্পু কাব্য নামে খ্যাত। এই অন্ধকার যুগে আরো কিছু বিষয় রচনা করা হয়েছে, সেটা হচ্ছে প্রবাদ, বচন, ডাক ও খনার বচন। প্রবাদ, বচন, ডাক ও খনার বচন। এখন আমরা দেখব যে খনার বচনটা আসলে কি। এই খনার বচনের মূল বিষয় হচ্ছে কিন্তু কৃষি ও আবহাওয়া বিষয়ক কথা। জাস্ট শুধু কৃষি ও আবহাওয়া মনে রাখলেই হবে, তাহলে আপনাদের মনে পড়বে। অর্থাৎ এই খনার বচনে কৃষি ও আবহাওয়া বিষয় নিয়ে লেখা হয়েছে। কৃষি ও আবহাওয়া বিষয় নিয়ে রচনা করা হয়েছে। এই খনা আসলে একটা ব্যক্তির, একজন লোকের জীবনী, আসলে একজন খনা বলতে একজন লোককে নিয়ে রচনা করেছে। এই খনা মূলত ছিলেন জ্যোতির্বিদ্যা একজন। উনি জ্যোতির্বিদ্যায়, কৃষিবিদ্যা ও গণিত বিদ্যায় পারদর্শী ছিলেন। এই খনা মূলত, খনার বচন বলতে খনা একটা ব্যক্তির নাম, লোকের নাম, আর বচন মানে হচ্ছে তার কথা বা বাক্য। এই খনা, এই ব্যক্তি একজন মহিলা ছিলেন। এই ব্যক্তি যে কথাগুলো বলতো সেই কথাগুলো হচ্ছে কৃষি, আবহাওয়া, অর্থাৎ এই সমস্ত বিষয়ে উনি যে সমস্ত কথা, অলৌকিকভাবে কিছু কথা বলতেন, যেগুলো ওনার কথা, উনি এই কৃষি বিষয়ে কোনো কথা বললে বা আবহাওয়া বিষয়ে কোনো কথা বললে সেই কাজটা আসলে দেখা যেত যে হইতো।
হ্যাঁ, ওনার যে বাণী সেগুলো আসলে সত্য হইতে, এরকমের একটা বিষয় ছিল। তাহলে খনা ছিলেন একজন বিশিষ্ট একজন মহিলা, যিনি গণিতবিদ্যা, জ্যোতির্বিদ্যা এগুলোই, কৃষিবিদ্যা, আবহাওয়া এগুলোয় পারদর্শী ছিলেন। এবার আমরা দেখব ডাকের বচন। এই ডাকের বচনটা কি? ডাকের বচনটা হচ্ছে, ডাকের বচনে আসলে জ্যোতিষ ও ক্ষেত্র তত্ত্বের বিভিন্ন মানব চরিত্রের কথা এখানে আসলে পাওয়া যায়। দেখেন, এখানেও জ্যোতিষ ও ক্ষেত্র তত্ত্বের বিভিন্ন মানব চরিত্রের কথা পাওয়া যায়। ডাকের বচন এটা হচ্ছে তিব্বতী ভাষায়, এই ডাক এর তিব্বতী ভাষায় ডাকের অর্থ হচ্ছে প্রজ্ঞাবান। তিব্বতী ভাষায় ডাক শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞাবান। তিব্বতী ভাষায় ডাক শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞাবান। ডাকের বচনে নীতিকথা অধিক ছিল। ডাকের বচন জ্যোতিষশাস্ত্র, গণস্বাস্থ্য ও প্রাত্যহিক জীবন সংক্রান্ত এই সমস্ত প্রজ্ঞা উনি এই ডাকের বচনে আসলে ডাকের বচনের বিষয় ছিল। এই সমস্ত বিষয়গুলোই, এগুলো মোটামুটি এই যেগুলো বললাম এতক্ষণ, এগুলো মোটামুটি একটা ছন্দে রচিত। হ্যাঁ, মানে একই ছন্দে, সবগুলো একই ছন্দে আসলে রচিত হয়েছিল। আর এগুলোর দুই চরণের মধ্যে অন্ত মিল ছিল। দুই চরণের মধ্যে অন্ত মিল ছিল। আচ্ছা, এখন এই বিষয়ের মধ্যে থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসলে বিভিন্ন চাকরি পরীক্ষা আসলে করা হয়ে থাকে, সেগুলো যদি আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে, যেমন প্রশ্ন থাকবে যে মধ্যযুগের অন্ধকার যুগ বলতে কোন সময়টাকে বোঝানো হয়, সেটা আপনার পারেন 1201 থেকে 1350। শূন্য পুরাণ রচনা করেছেন কে? রামাই পণ্ডিত। তারপরে নিরঞ্জন রুষ্মা রচনা করেছেন কে? রামাই পণ্ডিত। নিরঞ্জন রুষ্মা কি ধরনের কবিতা বা কি ধরনের কাব্য যদি বলা হয়, তাহলে হবে এটা চম্পু কাব্য। শেখ শুভোদয়া কি ধরনের রচনা, এটাও চম্পু কাব্য। শেখ শুভোদয়া রচনা করছে কে? শেখ শুভোদয় রচনা করছে হলাউদ মিশ্র। হ্যাঁ, এটাও কিন্তু চম্পু কাব্য। তারপর আরও যে ছিল খনার বচন, ডাকের বচন, এগুলো মূলত প্রবাদ প্রবচনমূলক বাক্য বা ছোট ছোট কিছু পুঁথি আসলে রচনা করা হয়েছিল। এবার আরও প্রশ্ন যদি করা হয় যে আপনার আর একটা প্রশ্ন মূলত করে যে এই আপনার যেমন আর একটা প্রশ্ন করে, সেটা হচ্ছে প্রাকৃত পৈঙ্গল কার রচনা? এটাও এখানে শূন্য পুরাণ কাব্যের আর একটা কবিতা প্রাকৃত, এটা লিখে দিই, পরীক্ষা মাঝে মাঝে এটাও প্রশ্ন করে। প্রাকৃত পৈঙ্গল বা প্রাকৃত পিঙ্গলও বলা হয়। এরপরে বাংলা সাহিত্যের খনার বচনের উদ্দেশ্য কি বা খনার বচন কি নিয়ে রচিত? এটা যেমন কৃষি এবং আবহাওয়া সব বিষয় নিয়ে রচনা করেছে। যদি প্রশ্ন করা হয় মধ্যযুগের বাংলা সাহিত্যে অন্ধকার যুগ কোন আমলে, বাংলা সাহিত্যের মধ্যযুগের অন্ধকার যুগ কোন আমলে, এটা বলতে হবে কিন্তু তুর্কি আমলে। কেন? 1201 সালে কিন্তু তুর্কিরা এই বাংলা শাসন করা শুরু করে, মুসলিম শাসন শুরু হয়। এই জন্য মোটামুটি এগুলো আসলে এই রকম প্রশ্নই পরীক্ষার সময় করে থাকে। এর বাইরে কোনো প্রশ্ন আসলে মূলত হয় না। এবার আমরা চলে যাব বাংলা সাহিত্যের মধ্যযুগের যে প্রথম নিদর্শন, শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন আমরা চলে যাব। মধ্যযুগের একমাত্র প্রথম আদি নিদর্শন হচ্ছে
এই শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের প্রথম নিদর্শন বা আদি নিদর্শন বলতে পারেন। মধ্যযুগের আদি নিদর্শন হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন। এটি মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন বলতে পারবেন। মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন, বাংলা সাহিত্যের আদি নিদর্শন বলা যাবে, শ্রেষ্ঠ নিদর্শনও বলা যাবে। এর রচয়িতা হচ্ছে বরুচণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেছেন বরুচণ্ডী দাস। আর বরুচণ্ডী দাসই হচ্ছে আবার মধ্যযুগের প্রথম কবি। বরুচণ্ডী দাস হচ্ছে মধ্যযুগের প্রথম কবি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন, আদি নিদর্শন এটা বলা যাবে। তারপরে মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। এর রচয়িতা হচ্ছে বরুচণ্ডী দাস এই মধ্যযুগের প্রথম কবি। বরুচণ্ডী দাস মধ্যযুগের প্রথম কবিও বটে, মধ্যযুগের প্রথম কবি। এই শ্রীকৃষ্ণ কীর্তন রচনাকালের দিক থেকে বাংলা সাহিত্যের দ্বিতীয় গ্রন্থ। রচনাকালের দিক থেকে যদি বলা হয় তাহলে এটি বাংলা সাহিত্যের দ্বিতীয় গ্রন্থ। শ্রীকৃষ্ণ কীর্তন তাহলে বাংলা সাহিত্যের রচনার দিক থেকে বলা হয় দ্বিতীয় গ্রন্থ। এর রচনাকাল, এই শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল হচ্ছে চতুর্দশ শতকে। এই যে এখন চতুর্দশ শতক মানে কি? চতুর্দশ শতক মানে কি? এই যে চতুর্দশ মনে হচ্ছে 1301 সালের পর থেকে 1400 সালের মধ্যবর্তী সময়কে বা 14 সাল পর্যন্ত সময়কে বলা হয় চতুর্দশ শতক। তাহলে 1301 থেকে শুরু করে 1400 এর মধ্যে যে কোনো সময় আসলে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করা হয়েছে। তাহলে কত সালে রচনা করা হয়েছে? চতুর্দশ শতকের দিকে। কিন্তু এই সাহিত্যটা কখন পাওয়া গেছে? এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি পাওয়া গিয়েছে কখন? সেটা হচ্ছে বসন্ত রঞ্জন রায় ইনি বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ উনি 1909 সালে বাংলাটা যদি বলতে চাই, বাংলাটা পরীক্ষা মাঝে মাঝে আসে 1316। আর একটা বিষয় বলে নিই, দুইটাই মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, যে কোনো একটা মনে রাখবেন। হয় বাংলাটা মনে রাখবেন, না হয় ইংলিশটা। হয় বাংলাটা না হয় ইংলিশটা। কিভাবে? যেমন যদি আমি মনে রাখি যে কৃষ্ণ কীর্তন কাব্যটি বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ 1909 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন, যদি এটা আমরা বলতে চাই তাহলে বাংলাটা কত সালে? যে কোনো ইংরেজি সাল থেকে 593 মাইনাস করবেন 593। যে কোনো ইংরেজি সাল থেকে 593 বিয়োগ করলে আপনারা বাংলা সালটা পেয়ে যাবেন। যেমন 9 থেকে 6 3 গেলে থাকে 6, 0 থেকে 9 অর্থাৎ 10 থেকে 9 গেলে থাকবে 1, হাতে 1, 6 আছে কত? 9, 3, 1 এর 1। দেখেন তো, এই যে 1316 সালে কিন্তু পেয়ে গেছে।
আবার যদি বাংলাটা কারো জানা থাকে তার সাথে 593 যোগ করলে ইংরেজি সালটা পেয়ে যাবেন। এই কারণে যে কোনো একটা সাল মুখস্থ করবেন, যে কোনো একটা সাল মুখস্থ করবেন। তাহলে কি হলো, বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ 1909 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের, আমাদের বাংলাদেশের পশ্চিমবঙ্গের অর্থাৎ কলকাতার মধ্যে পড়েছে, কিন্তু কলকাতার পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের, কাকিল্লা নামক গ্রাম থেকে, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের, কোথা থেকে, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের বৈষ্ণব মহন্ত শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশজাত। দেখেন নামটা মনে রাখা খুব কঠিন, তারপরও কয়েকবার দেখলে ইনশাল্লাহ পারবেন। বৈষ্ণব শ্রীনিবাস, শ্রীনিবাস আচার্যের, বৈষ্ণব শ্রীনিবাস আচার্যের দৌহিত্র। দৌহিত্র মানে হচ্ছে তার বংশধর, বহিত্র মানে হচ্ছে, দৌহিত্র মানে নাতি নাতনি আর কি, হ্যাঁ, কিন্তু তার বংশধরের যে পর্যায়ক্রমে নাতি নাতনিরা আসছে তার বংশজাতেরই এই দৌহিত্রের বংশজাত, দৌহিত্রের বংশজাত অর্থাৎ দৌহিত্র বংশের শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের, শ্রী দেবেন্দ্রনাথ, আবার এই দেবেন্দ্রনাথ আবার ভাইবেন না যে রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ, না, এটা সেই রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ নয়, মুখোপাধ্যায় দৌহিত্র বংশজাত। তাহলে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের বৈষ্ণব শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশজাত বা বংশের শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়াল ঘরের চালার নিচ থেকে, এই গোয়াল ঘরের চালার নিচ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ 1909 খ্রিস্টাব্দে। কত সালে? বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ 1909 খ্রিস্টাব্দে, বাংলা 1316, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের বৈষ্ণব শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশের শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির, শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়াল ঘর তো চেনেন মনে হয়, যেখানে গরু রাখা হয়, গোয়াল ঘরের চালার নিচ থেকে, গোয়াল ঘরের চালার নিচ থেকে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করেন। এই পয়েন্টও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা কিন্তু আসে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কারককে বা রচনা করেন, রচনা বললে ভুল হবে, রচনা তো করছে বড়ুচণ্ডী দাস, আবিষ্কার করেছেন কে, অর্থাৎ বড়ুচণ্ডী দাস এই 14দশ শতকে রচনা করার পরে এটা প্রায় হারিয়ে গিয়েছিল, হ্যাঁ, অনেক গবেষণা করার পরে 1909 খ্রিস্টাব্দে এটাকে আবিষ্কার করা হয়। পুঁথিটি তুলট কাগজে লেখা ছিল। প্রশ্ন হয়, এই শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথি লেখা ছিল কিসে? তুলট কাগজে।
চুলট কাগজে লেখা ছিল। এর প্রথম 2টি পাতা এবং শেষের অন্তত একটি পাতা পাওয়া যায়নি। প্রথম 2টা পাতা, প্রথম 2টি পাতা ও প্রথম 2টি পাতা ও শেষের একটি পাতা, প্রথম 2টি পাতা ও শেষের একটি পাতা পাওয়া যায়নি। ঠিক আছে। পুঁথিখানিতে গ্রন্থের নাম, রচনাকাল ও পুঁথি নকলের তারিখ কিছুই ছিল না। এই পুঁথিটা যখন আবিষ্কার করেছেন তখন এই পুঁথিতে এই গ্রন্থের নাম, মানে অর্থাৎ এই আমরা যে এখন যেটাকে চিনি শ্রীকৃষ্ণ কীর্তন নামে, সেই শ্রীকৃষ্ণ কীর্তন নাম কিন্তু এই বইয়ের কোনো পাতায় লেখা ছিল না। কোনো পাতায় লেখা ছিল না। রচনাকাল কখন, পুঁথি নকলের তারিখ কিছুই আসলে জানা যায়নি। এই জন্যই বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা আজও রয়ে গেছে। তো এখন এই আইডিয়া করা হয় 14দশ শতকের দিকে আসলে এই পুঁথিখানিটি রচনা করা হয়েছিল। যাই হোক, আমরা পর্যায়ক্রমে আসি। কিন্তু পুঁথিখানির মধ্যে একটি ছোট্ট একটা চিরকুট পাওয়া যায়। সেই চিরকুট হতে পুঁথিটির মূল নাম শ্রীকৃষ্ণের সন্দর্ভ পাওয়া যায়। অর্থাৎ এই পুঁথির ভিতরে একটি চিরকুট পাওয়া যায়। সেই চিরকুটে কিন্তু লেখা ছিল যে শ্রী কৃষ্ণ সন্দর্ভ, অথবা এভাবে লিখতে পারেন শ্রী সন্দর্ভ, এভাবে লেখা যায়। তাহলে এটি কিন্তু এই শ্রীকৃষ্ণের বইয়ের মধ্যে, পুঁথির মধ্যে একটা চিরকুট ছিল। সেই চিরকুটে লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ, এই নামটি পাওয়া যায়। এরপর বসন্ত রঞ্জন রায় সম্পাদিত আকারে, অর্থাৎ উনি এই বইটিকে সম্পাদনা করে প্রকাশের সময় এই গ্রন্থের নাম দিয়েছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন। দেখেন, এই বইয়ের বা এই পুঁথির ভিতরে কিন্তু চিরকুট পাওয়া গেছে। সেই চিরকুটে কিন্তু লেখা ছিল, নাম কি ছিল? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। কিন্তু বসন্ত রঞ্জন রায় এই বইটির আবিষ্কার করার পরে যখন এটা প্রকাশ করেন, সম্পাদনা করে প্রকাশ করেন, প্রকাশ করার সময় বইটির নাম দিয়েছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আর এটি 1916 খ্রিস্টাব্দে এটি প্রকাশ করেন, বসন্ত রঞ্জন রায় প্রকাশ করেন 1916 সালে। বসন্ত রঞ্জন রায় এটিকে প্রকাশ করেন 1916 সালে প্রকাশ করেন, নিজে সম্পাদনা করে। প্রশ্ন আসবে, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করা হয় 1909 সালে, আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশ করা হয় 1916 সালে। এখন শ্রীকৃষ্ণ কৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশিত হয় কোথায়? এটা বঙ্গীয় সাহিত্য পরিষদে প্রকাশিত হয়। বঙ্গীয় সাহিত্য পরিষদে প্রকাশিত হয়। বঙ্গীয় সাহিত্য প্রকাশ থেকে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশিত হয়। বসন্ত রঞ্জন রায়ের আরেকটা উপাধি, উনি এই নাম বলে দেই, সেটা হচ্ছে বসন্ত রঞ্জন রায়। আমরা কিন্তু পড়েছি যে বসন্ত রঞ্জন রায় বিদ্যাধর বল্লভ, অর্থাৎ এই বিদ্যাধর বল্লভই হচ্ছে কিন্তু বসন্ত রঞ্জন রায়ের একটি উপাধি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা আগেই বলছি বড়ুচণ্ডীদাস। তার জীবনকাল আসলে মানে এক্স্যাক্টলি তার জীবনকাল জানা যায়নি বা বলা যায় না। আনুমানিক অনুমান করা হয় তিনি 1370 থেকে 1433 পর্যন্ত ছিলেন। অর্থাৎ তার জন্ম 1370, মৃত্যু 1430। এটা অনুমান করে আসলে পাওয়া যায়। এই বড়ুচণ্ডীদাসের আসল নাম হচ্ছে, বড়ুচণ্ডীদাসের আসল নাম কিন্তু অনন্ত। আসল নাম হচ্ছে বড়ুচণ্ডীদাসের আসল নাম অনন্ত।
অনন্ত কৌলিক উপাধি হচ্ছে বরু, তার উপাধি হচ্ছে বরু, ঠিক আছে। আর তার গুরু তার নাম দিয়েছিলেন চণ্ডীদাস, তার গুরু তার নাম দিয়েছিলেন কি এই বরু চণ্ডীদাস। মূল নাম হচ্ছে, তার উপাধি হচ্ছে বরু, আর মূল নাম হচ্ছে অনন্ত। আর তাকে উপাধি দেওয়া, তার গুরুর প্রদত্ত নাম দেওয়া হয়েছিল চণ্ডীদাস, তাই সব কিছু মিলিয়ে তার নাম হয়েছে বরু চণ্ডীদাস। এই বরু চণ্ডীদাস চৈতন্য পূর্ব কবি, অর্থাৎ চৈতন্য দেব ওনার পূর্ববর্তী কবি ছিলেন বরু চণ্ডীদাস। চৈতন্যদেব হচ্ছে শ্রী চৈতন্যদেব, তিনি একজন ধর্ম প্রচারক। তিনি কিন্তু বাংলা সাহিত্যের, ওনাকে নিয়ে এই শ্রী চৈতন্যদেবকে নিয়ে কিন্তু মধ্যযুগের লেখালেখি প্রচুর হয়েছে। বরু শব্দটি বটু বা বারুজ্য শব্দের অপভ্রংশ বলে মনে করা হয়। বরু শব্দটি কি? বরু শব্দটি বটু বা বারুজ্য, বারুজ্য অপভ্রংশ কি? পরিবর্তন, অর্থাৎ এই শব্দের অপভ্রংশ বলে মনে করা হয়। অর্থাৎ বরু শব্দটি বটু এবং বারুজ্যের থেকে পরিবর্তন হয়ে কিন্তু বরুজ্য নামটা হয়েছে। তিনি বাঁকুড়া জেলার সদর মহকুমার ছাতনার অধিবাসী ছিলেন। কে ছিলেন? বরু চণ্ডীদাস। বাঁকুড়া জেলার বরু চণ্ডীদাস বাঁকুড়া জেলার সদর মহকুমার, বাঁকুড়া জেলার সদর মহকুমার, বাঁকুড়া জেলার সদর মহকুমার, বাঁকুড়া জেলার সদর মহকুমার ছাতনার অধিবাসী ছিলেন এই বরু চণ্ডীদাস। ছাতনার অধিবাসী ছিলেন। ছাতনার অধিবাসী ছিলেন বরু চণ্ডীদাস। তিনি বাসুলী দেবীর উপাসক ছিলেন। কে? বরু চণ্ডীদাস। তিনি বাসুলী দেবীর উপাসক ছিলেন। বরু চণ্ডীদাস বাসুলী দেবীর উপাসক ছিলেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য একটি গীতিনাট্য ভঙ্গিতে 13 খণ্ডে রচিত হয়েছে। 13টি খণ্ডে রচিত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কতটি খণ্ডে? 13টি খণ্ডে রচিত। 13টি খণ্ডে রচিত। খণ্ড 13টি হচ্ছে, আমরা লিখি, জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড। নৌকা খণ্ড, জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্র খণ্ড, বৃন্দাবন খণ্ড,
যমুনা খণ্ড। যমুনা খণ্ড, বান খণ্ড। বান খণ্ডের পরে হচ্ছে বংশী খণ্ড। বংশী খণ্ড, বিরহ খণ্ড। তাহলে বিরহ খণ্ডের পরে কালীয় দমন খণ্ড, হার খণ্ড, এগুলি হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের এই খণ্ডে আসলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচিত হয়েছে। এই কাব্যের মাত্র 3টি চরিত্রকে দেখানো হয়েছে। তিনটি চরিত্রের কথা বলা হয়েছে এবং 3টি চরিত্র নিয়ে আলোচনা করা হয়েছে। 3টি চরিত্র নিয়ে আলোচনা করা হয়েছে। 3টি চরিত্র হচ্ছে কৃষ্ণ, রাধা ও বরাই। রাধা ও কৃষ্ণ, রাধা, বরাই। কৃষ্ণ, রাধা, কৃষ্ণ, রাধা ও বরাই, এই 3টি চরিত্র নিয়ে আসলে এই কাব্যটি রচনা করা হয়েছে। এই কাব্যে বরাই হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমের দূতি বলা হয় বলতে ঘটক, আমরা যাকে ঘটক বলি, হ্যাঁ, যার মাধ্যমে আসলে প্রেমের মনে করেন একজন আরেকজনকে প্রেমের প্রস্তাব দিবে, সেখানে মধ্যবর্তী কোনো ব্যক্তিকে যদি নেওয়া হয়, অর্থাৎ তার মাধ্যমে যদি প্রস্তাব দেওয়া হয়, চিঠি আনা নেওয়া করা হয়, তাহলে তাকে বলা হয় বরাই। তাহলে বরাই হচ্ছে রাধা এবং কৃষ্ণের প্রেমের দূতি। এই 3 জনের সংলাপের মাধ্যমে সমস্ত কাহিনী নাটকীয়ভাবে মণ্ডিত হয়ে উঠেছে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। এখন এদের আসলে পরিচয়টা কি? শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যের এই কৃষ্ণ এবং রাধা, এদের পরিচয়টা আসলে একটু দেখি। মূলত বিষ্ণুর অপর নামই হচ্ছে কৃষ্ণ। যে বিষ্ণুর একজন দেবতা, কিন্তু সে বিষ্ণুর অপর নামই কিন্তু কৃষ্ণ। বিষ্ণুর অপর নাম কৃষ্ণ। দেবকী আর বাসুদেবের ঘরে বিষ্ণু জন্ম নেয়। দেবকী ও বাসুদেব, এই 2 জনের ঘরে বিষ্ণু জন্ম নেয়, তখনই তাকে কৃষ্ণ নামকরণ করা হয়। বিষ্ণু মূলত যখন দেবকী ও বাসুদেবের ঘরে জন্ম নেয়, তখন তার নাম কৃষ্ণ নামকরণ করা হয়। কংস রাজাকে বধ করার উদ্দেশ্যেই বিষ্ণুর এই কৃষ্ণ নামে পৃথিবীতে আগমন করানো হয়। কংস রাজাকে দমন করার জন্য। কংস রাজাকে দমন বা বধ করার উদ্দেশ্যেই এই বিষ্ণুর জন্ম হয় পৃথিবীতে কৃষ্ণ রূপে। আর রাধা মূলত বিষ্ণুর স্ত্রী ছিল, বিষ্ণুর স্ত্রী বিষ্ণুপ্রিয়া। দেখেন, বিষ্ণু তারা ছিল যখন স্বর্গে ছিল, তাদের কৃষ্ণের নাম ছিল বিষ্ণু, আর বিষ্ণুর স্ত্রী ছিল বিষ্ণুপ্রিয়া, অর্থাৎ রাধার নাম ছিল বিষ্ণুপ্রিয়া। আর রাধা এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, তার নাম হয় রাধা। বিষ্ণুপ্রিয়া উনি এই পৃথিবীতে জন্ম নিয়ে তার নাম হয় রাধা। বিষ্ণুপ্রিয়া বা রাধার জন্ম নেয়
পদুমিনী গোয়ালা আর সাগর গোয়ালার ঘরে। তার মা ছিল, রাধার মা ছিল পদুমিনী। রাধার মা ছিল পদুমিনী গোয়ালা। পদুমিনী গোয়ালা আর বাবা ছিল, পদুমিনী গোয়ালা আর বাবা ছিল সাগর গোয়ালা। এই পদুমিনী গোয়ালা আর সাগর গোয়ালার ঘরে রাধা জন্ম নেয় রাধা রূপে। কৃষ্ণ ছিল যশোদা নন্দগোপের পালিত সন্তান। কৃষ্ণ প্রশ্ন করবে কৃষ্ণের বাবা মায়ের নাম দেবকী, বাবার নাম বাসুদেব। হ্যাঁ, পৃথিবীতে তারপরে বিষ্ণুপ্রিয়ার বা রাধার পৃথিবীতে বা বাবার নাম হচ্ছে, মায়ের নাম পদুমিনী গোয়ালা, বাবার নাম হয়েছে সাগর গোয়ালা। হ্যাঁ, তাহলে আর কৃষ্ণ যশোদা নন্দগোপের পালিত সন্তান ছিল। যশোদা নন্দ গোপের পালিত সন্তান ছিলেন। যশোদা নন্দগোপের পালিত সন্তান ছিল এই বিষ্ণু বা কৃষ্ণ। এখানে কৃষ্ণকে মনে করা হয়েছে পরমাত্মা বা স্রষ্টার প্রতীক, আর রাধাকে জীবাত্মা বা সৃষ্টির প্রতীক মনে করা হয়েছে। রাধার আরেকটি নাম ছিল এই পৃথিবীতে, সেটা হচ্ছে চন্দ্রাবলী। রাধার আরেকটি নাম ছিল চন্দ্রাবলী। ওকে, এই হচ্ছে মোটামুটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী আলোচনা। এখন ছোট্ট করে যদি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীর একটু বলে দেই। শ্রীকৃষ্ণ কীর্তনের এই যে রাধা আর কৃষ্ণ, রাধা ছিল আইহনের স্ত্রী। রাধা আইহনের স্ত্রী ছিল। তো এই রাধা তার স্বামী যেহেতু ছিল একজন গোয়ালা, আর সে গোয়ালা ঘরের কিন্তু পুত্রবধূ রাধা, তাই রাধাকে কিন্তু আর কৃষি কাজ করতো, যেহেতু রাধার স্বামী যেহেতু কৃষি কাজ করতো, তাই রাধা তার দুধ নিয়ে আসলে বাজারে যাওয়া লাগতো। তো বাজারে যায়, একদিন রাধা সেখান থেকে আসতে দেরি করে, আর দেরি করে পরে সেখানে রাধাকে খুঁজতে বড়াই রাধাকে খুঁজতে বের হয়। খুঁজতে বের হতে গিয়ে দেখা হয় কৃষ্ণের সাথে। তখন এই বড়াই কৃষ্ণকে প্রশ্ন করে যে আমার রাধাকে কি দেখেছো? রাধাকে তো কৃষ্ণ দেখে নাই আর কখনো। এখন বুড়িকে প্রশ্ন করছে কৃষ্ণ যে আচ্ছা বুড়ি, তোমার রাধা কেমন দেখতে, সে কি রকমের বলো, তাহলে আমি তাকে খুঁজে দিতে পারি। তখন এই বুড়ি রাধার সৌন্দর্য সমস্ত কিছুর বর্ণনা দেয়। বর্ণনা দিতে গেলে এই বর্ণনা শুনে কৃষ্ণ তো রাধাকে দেখার জন্য অস্থির হয়ে যায়, যে এমন চেহারা, কি বলে, এমন চেহারার মেয়ে তো কখনো দেখিনি। এরপরে সে এই রাধার বর্ণনা শুনে
বুড়িকে বলে যে তুমি রাধার সাথে আমাকে প্রেম করাই দাও। দেখেন, রাধাকে দেখাশোনা করার জন্য, যেহেতু মেয়ে মানুষ, স্ত্রী, তাকে দেখাশোনা করার জন্য আইহনের পরিবার থেকে বড়াইকে দেওয়া হয়েছিল রক্ষক হিসেবে। অথচ এই রক্ষকই একসময় ভক্ষকের চরিত্রে পরিণত হয়ে যায়। তো এখন বড়াইকে অনেকভাবে কৌশলে কৃষ্ণ রাজি করায় যে রাধার সাথে তাকে প্রেম করাই দিবে। আর বড়াই আবার কিন্তু একটু বৃদ্ধ বয়স ছিল। তো যাই হোক, পর্যায়ক্রমে তাদের সাথে দেখা হয়ে গেল। রাধার সাথে কৃষ্ণের সাথে বড়াই পরিচয় করাই দেয়। এখন রাধাকে দেখে তো কৃষ্ণ পুরোটাই তার প্রেমে পড়ে গেছে। পর্যায়ক্রমে রাধা কোনোভাবেই কৃষ্ণের প্রেমে ধরা দিতে চায় না। রাধা বলে যে আমার স্বামী আছে, তুমি আমার স্বামী থাকতে তুমি আমার সাথে প্রেম করতে চাও, এটা তো হতেই পারে না। আর এই বলে তাকে অনেক অপমান, অনেক কিছুই তাকে বলে, অনেক কিছুই কৃষ্ণকে উল্টাপাল্টা কথা রাধা বলে। এ কথা শুনে তো কৃষ্ণ আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায়। সে মনে মনে টার্গেট করে যে রাধার সাথে আমাকে প্রেম করতেই হবে। এরকমের অনেক ঘটনা ঘটতে থাকে। এক এক পর্যায় করে আস্তে আস্তে ধীরে ধীরে রাধা কৃষ্ণের প্রেমে পড়ে যায়। এই কৃষ্ণের প্রেমে পড়ে কৃষ্ণ, তাদের প্রেম অনেক গভীরে চলে যায়। তারপরে হঠাৎ একদিন কৃষ্ণ গ্রাম ছেড়ে, সেই যে তাকে কিন্তু এই পৃথিবীতে পাঠানো হয়েছিল কংস রাজাকে বধ করার জন্য, সে মথুরায় চলে যায় কংসকে বধ করার জন্য। এদিকে তো রাধা তো কৃষ্ণের প্রেমে পাগল, সে দিশেহারা হয়ে যায়, অনেক খুঁজে বেড়ায়, কিন্তু কৃষ্ণকে সে আর পায় না। এই যে খণ্ডগুলো আমি লিখে দিয়েছি, সেই খণ্ডগুলোর ভিতরে কিন্তু এক একটা খণ্ডে এক একটা বিষয় নিয়ে কাহিনী রচনা করা হয়েছে। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অনেক বিশাল একটা আলোচনা করলে শেষ হবে না, তাই শর্টকাটে এটা বলে দিচ্ছি খুব ছোট্ট করে। এরপর বড়াইকে কৃষ্ণ বলে যে আসলে আমি তো মথুরায় বলে যায় যে আমি মথুরায় চলে যাব, আর কৃষ্ণের সাথে রাধার সাথে দেখা হবে না। সে চলে যায়, রাধা আর তাকে পায় না। এরকমের করে রাধার বিরহ চলতে থাকে। রাধা কৃষ্ণের অপেক্ষায় থাকে, কিন্তু সে কৃষ্ণকে আর পায় না। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড় চণ্ডীদাস অনেকভাবেই আসলে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে তিনি তুলে ধরেছেন। এখানে অনেক আপনার নষ্ট চরিত্র, অনেক আপনার কি বলবো, সেটা হচ্ছে অনেক খারাপ বিষয়গুলো আলোচনা করা হয়েছে, কিন্তু তার এই খারাপ বিষয়গুলো আসলে অনেকেই সমালোচনা করেছেন। কিন্তু অবশেষে দেখা গেছে যে আসলে তার লেখাটা আসলে ওই উদ্দেশ্যে না। তার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচিত হয়েছে আসলে এটা কিন্তু একটি গ্রাম্য জীবন কাহিনী, গ্রামের জীবন কাহিনীকে নিয়ে রচিত। এই বড় চণ্ডীদাসের সময়ে বা তার আগে আরেকজন ছিল, সেটা হচ্ছে জয়দেব। জয়দেব কিন্তু উনিও কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছেন, বাট তিনি কিন্তু ছিলেন একজন রাজসভার কবি। তো রাজসভার কবি হয়ে আসলে তার কবিতায় বা তার কাব্যে কিন্তু সবকিছু শোভা পায় না। এই কারণে সে হয়তো বা এই সমস্ত বড় চণ্ডীদাস যেভাবে লেখছে, সেই লেখাগুলো আসলে
অনেক লেখাই তার লেখায় ওঠেনি, আর বরচণ্ডীদাসের লেখা উঠেছে, কারণ হচ্ছে সে কিন্তু গ্রামের একটি বিস্তর কাহিনীকে নিয়ে তার এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করেছেন। যাই হোক, আজকে আমার লেকচার এখানেই শেষ করছি। এটি বাংলা সাহিত্যের 4 নম্বর ক্লাস। আমি প্রাচীনকাল শেষ করেছি 3টা লেকচারে, মধ্যযুগ শুরু করছি আজকে। মধ্যযুগের এটা 1 নম্বর লেকচার, কিন্তু পুরো বাংলা সাহিত্যের জন্য এটা 4 নম্বর লেকচার। আমার এই লেকচারটি বা আমার এই ভিডিও, আমার এই ক্লাসগুলো তাদের জন্য, আমি তাদের জন্য ক্লাসগুলো নিচ্ছি একদমই ফ্রিতে। সম্পূর্ণ বাংলা সাহিত্য, ম্যাথ, এই 2টি সাবজেক্ট আমি সম্পূর্ণ শেষ করতে চাই একদম ধারাবাহিকভাবে। সব কিছু একটা চাকরি পরীক্ষার জন্য যা দরকার সব কিছু আমি শেষ করে দেব। এই আমার ক্লাসগুলো তাদের জন্য, যারা আসলে বিভিন্ন কোচিং, বিভিন্ন দিক নির্দেশনা তারা পায় না। অনেক অনেক জায়গায় অনেক স্টুডেন্ট থাকে যারা আসলে অনেক সময় বইও কিনে না, চাকরি পরীক্ষা দেয় বইও কিনে না। আবার একটা বইতে অনেক সময় উল্টাপাল্টা থাকে। কীরকম উল্টাপাল্টা থাকে সেটা হচ্ছে একটা ধারাবাহিকতা নাই। হ্যাঁ, এই জন্য আমি মনস্থির করেছি যে আমি এই লেকচারগুলো ধারাবাহিকভাবে দেব। বাংলা, গণিত যদি পারি, সাধারণ জ্ঞান, আর হচ্ছে ইংলিশ, এগুলো যদি পারি তাহলে এগুলো দিব। কিন্তু প্রধানত মূলত এখন টার্গেট হচ্ছে বাংলা আর গণিত। যারা কোচিং করতে পারে না কিন্তু পড়াশোনা করেছে, চাকরি পরীক্ষা দেবে, এই ক্লাসগুলো আমি তো আমার শুধু তাদের জন্য। তবে যারা কোচিং করেন বা বিভিন্ন জায়গা পড়েন চাকরির জন্য, তারাও ক্লাসগুলো করতে পারেন। আমি তো তাদের না করবো সেটা না, না করেছি সেটা না। এটা বলার কারণ হচ্ছে কি, যে আমার ক্লাসগুলো তাদের জন্য যারা বই কিনে না বা কোচিং করে না। এটা বলার কারণ হচ্ছে আপনারা যারা কোচিং করেন বা যারা পড়েন তারা হয়তো বলবেন যে ভাই, আপনার এই ক্লাসগুলো আসলে আমাদের জন্য না। আমরা কোচিং করি, আমরা সেখানে অনেক কিছু শিখি। হ্যাঁ, আমি এই ক্ষেত্রেই বলছি যে আসলে এই ক্লাসটি যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আপনি করবেন না। আর যাদের প্রয়োজন, বাংলাদেশের একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অনেক শিক্ষার্থী, আমাদের ছাত্র সমাজ থাকে, ছাত্ররা সেখানে থেকেও কিন্তু ভালো কিছু করার, একটা চাকরি করার চেষ্টা করে। তাই আমার এই ক্লাসগুলো তাদের জন্য। আর যারা কোচিং করেন তারাও যদি বলেন যে না ভাই, ক্লাসগুলো ভালো লাগে বা বুঝতে ভালো হয়, আমাদের সুবিধা হয়, হ্যাঁ অবশ্যই আপনারা ক্লাসগুলো করবেন, কেন করবেন না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় শেষ করছি আজকের বাংলা সাহিত্য।